নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমোদ। রামধন সকালে উঠে ঝিঙের ক্ষেত নেড়ুচ্ছিল। হঠাৎ তার কাছে তার ছেলে ফোনি এসে বললে, বাবা, আজ বড় মজা হবে বাজারে, শুনেছ কিছু? কিরে? ভালো যাত্রা আসবে কলকাতা থেকে, বড় দল, যাবা নাকি দেখতি? যাবা না বলিস কি রে? তুই আমি দুজনেই যাবানি? কলকাতার দলের গাওনা কতদিন শুনিনি বলতো। হ্যাঁ, পান্তা ভাত খেয়ে নিয়ে চলো সকাল সকাল বেরিয়ে পড়ি, নইলে জায়গা পাওয়া যাবে না। আর জানো তো কীরকম ভিড় হয়। মহা উৎসাহে রামধন ঝিঙের ক্ষেতের উত্তর আলের বেড়া বেঁধে বললে, আজ 10-12 দিন হলো বেড়াটা ভেঙেছে, বাবলা কাঁটা আর কুল কাঁটা দিয়ে বাঁধতে হবে। কিন্তু সম্প্রতি সে খুব অপমান হয়েছে হৃদয় বিশ্বাসের জমির বাবলা কাঁটা কাটতে গিয়ে। হৃদয় বিশ্বাসের জামাই মাখন ওকে বলেছিল, বলি এবার কিন্তু ফৌজদুরি হবে, মনে রেখো। মোরা বাবলা গাছ রেখেছি তোমার বেড়ার কাঁটা দেওয়ার জন্যই নয়, মনে রাখবা। সে বলেছিল, দুটো ডাল নেবানি তোমার গাছ থেকে, নইলে বেড়া দেওয়ানি কি করে? মাখন রেগে বলেছিল, এ তো বড্ড আবদার দেখি তোমার, ঘাট ধরে বের করে দেবো জমি থেকে, বলে দিচ্ছি। তোমার বাবার জমি নয় তো এটা। বাবা তোলবার দরকার কি জামাইবাবু, না হয় চলে যাচ্ছি। হ্যাঁ, তাই যা। ভালো বলতে হয় শীতেনাথ পোদের ভাই হরিকে। সে পাশের কলাবাগান থেকে নিম্ন সুরে ওকে ডেকে বললে, বলি বড় লোকের জমিতে কেন যাও দাদা? আলের মাথায় আমাদের বড় বাবলা গাছটা থেকে যত ইচ্ছে ডাল কেটে নিয়ে যাও। দেখো দেখি ভাই, কি অপমান করলে সকালবেলায় মোরে। বাদ দেও, 7 খাদা জমিতে ধান বুনে মাথা একেবারে স্বর্গে উঠে গিয়েছে ওদের। বড় লোকের দৌড়ে যাওয়ার দরকার কি তোমার দাদা? আর নিয়ে যাও ডাল যত ইচ্ছে। সেই ডাল দিয়ে আজ 10-15 দিন পরে বেড়া বাঁধল রামধন। সেও যাতে পোদ, নিতান্ত গরিব, একটা ধানের ছোট্ট আউড়িও নেই বাড়িতে। এমন লোকের কি আর খাতির হয় গাঁয়ের বড় লোকদের মধ্যে? কাছারির নায়েব ঘনশ্যাম সরকারকে অনেক খোসামত করে বাঁধাল জমা দিয়ে গত আশ্বিন মাসে মাছ ধরে সামান্য কিছু পেয়েছিল, তাই দিয়ে ধান কিনে এতদিন চলেছে। এইবার ভরসা এই ঝিঙের ক্ষেত। ঝিঙের দাম আছে বাজারে এবার 16 টাকা মন। ফি হাটে 1 মন ঝিঙে বিক্রি হলেও ওদের সংসার হেসে খেলে চলবে। এই জমিতে ঝিঙে ফলবেও ভালো। দুপুরের পর ভাত টাত খেয়ে রামধন আর তার ছেলে ফণি পাঁচঘরার বাজারে যাত্রা দেখতে যাবার জন্য তৈরি হলো। এখান থেকে 6 ক্রোশ পথ। পথে বামুনদহর বিল পার হতে হবে, কোদালে নদী পার হতে হবে। রাস্তা নেই, শুধু মাঠের আলের উপর দিয়ে হাঁটতে হবে। মস্ত বড় শ্মশান পড়বে নকফুল রামনগরের। কষার বন 3 পোয়া পথ। ফণি বললে, বাবা, রাত্রি কি খাবো? চিড়ে সঙ্গে নিও, তাই ভিজিয়ে বাপ পোতে খেয়ে নেব। চলো সকাল সকাল বেরিয়ে যাই। গেল ওরা বেরিয়ে দুপুরের পর। রামধন পোদ একসময় যাত্রার বড় ভক্ত ছিল। একবার তার ছোটবেলায় মতি রায়ের বিখ্যাত যাত্রা দল এসে তরণী সেন বধ গান করে শাহাপুরের বিশ্বাসদের বাড়ি। অমন গান কখনো এদেশে কেউ শোনেনি নাকি। রামধন সেই থেকে যাত্রা গাওনার কত বড় বড় দল যে দেখলে জীবনে। মতি রায়ের দল গেল, তার ছেলে ধর্মদাস রায়ের দল হলো। ধর্মদাস নারদ সেজে কি সুন্দর অ্যাক্ট করত, শুনলে চোখে জল আসত। গান কি এক একখানা। কতকগুলো গান তার চিরকাল মনে থাকবে। সাঁতরা কোম্পানির দলের পাঁচুলাল বাগদির কথা সে কখনো ভুলবে? অমন জুড়ির গান। অজামিলের বৈকুণ্ঠলাভ পালায় মুমূর্ষু অজামিলের সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো ওই মহাপ্রস্থান গানখানা।
সেই দুই হাত ওপরের দিকে তুলে একটা আঙুল দিয়ে বারবার অচেতন অজামিলের দিকে দেখিয়ে দেখিয়ে বারবার মাথা দুলিয়ে, না, সেসব জুড়িও আজকাল আর যাত্রা দলে নেই, তেমন গানও কেউ আর গায় না। যাদব বাণিজ্যের দলের রাজার অ্যাক্টও করত সেই একটি লোক, ঠিক একেবারে কি রাজামশাই? আচ্ছা, কোথায় ওসব লোক জোগাড় করে যাত্রা দলের লোকেরা? হাত পা নেড়ে কি তার কথাবার্তা! হাঁ করে অবাক হয়ে চেয়ে থাকত রামধনপদ। এই রকম না হলি রাজা, রাজা এরেই বলে। কি তরোয়ালের ঝনঝনানি! মাথায় মুকুটের একটা সাদা পালক উঁচু হয়ে থাকত, যেন ময়ূরের পেখম। একবার একটা স্বদেশী গান হয়েছিল, ভূষণ দাসের মাতৃপূজা। রামধন ভালো বুঝতে পারেনি। দেববালকগণ যখন সবাই হাত বাড়িয়ে অসুররাজের সেনাপতিকে বলতে লাগল, আমায় বাঁধো, আমায় বাঁধো। বৃদ্ধ ব্রহ্মাকে যখন অপমান করলে অসুররাজের কর্মচারীরা, খুব ভালোই লেগেছিল। আসরের ভদ্রলোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছিল। রামধনপদ তখন চুপ করে বসেছিল। জিনিসটা তার মাথায় ভালো ঢোকেনি যেন। বাইরে এসে সে একজনকে জিজ্ঞেস করেছিল, এই সুরেন্দর বলছে কাকে ওরা? আহা, জানো না, এই সুরেন বাণুজ্যে মস্ত স্বদেশী সাহেব মেরেছিল, ধরে নিয়ে গিয়েছিল বরিশালের সভায়। কেন গো বাবু? আরে স্বদেশী করবার জন্যে। আবার কেন? ওই ব্রহ্মাকে, বরিশালের অশ্বিনী দত্ত। তা তিনি কে গো? নাম শোনি? মস্ত বড় স্বদেশী, মহাপুরুষ লোক। পূব দিকে ফর্সা হয়েছে, কাক কোকিলের ডাক শুরু হলো ডালে ডালে। রামধনপদ এইটুকু তথ্য সংগ্রহ করেই মহাহৃষ্ট মনে গঞ্জের বাজার থেকে চলে এসেছিল। তখন দুবলাহাটের গঞ্জে কলকাতার ফড়ে মহাজনেরা বেগুন মাপা তো 2.5 টাকা মন। কিন্তু জিনিসপত্র সস্তা কত! 100 একটা কাতলা মাছ 2 আনা দিয়ে কিনে হাতে ঝুলিয়ে নিয়ে এলো দুবলহাটির বাজার থেকে। কোথায় গেল সেসব দিন? তারপর এলো নতুন ধরনের যাত্রার যুগ। জুড়ি উঠে গেল, গান হতো নতুন ধরনের। সাবেক ধরনের পালাও আর নেই। পালার শেষে আজকাল রাধাকৃষ্ণের যুগল মিলন একদম উঠে গিয়েছে। রামধনের যেন কেমন কেমন লাগে। ঠাকুরদেবতার পালা আর হয় না। এখন কি সব এসেছে তার মানে ভালো বুঝতেই পারে না রামধন। সাজ পোশাকেরও তেমন জাঁকজমক নেই। বেলা 3টের সময় বামুনদর বড় বিলের পাড়ে এসে পৌঁছল দুজনে। ওপারে বড় একটা বটগাছ, কষার ঘাসের ঝোপ সবুজ হয়ে উঠেছে। টোপাপানা আর কলমির দাম ডাঙার কাছে। বেশি জলে পদ্মফুলের খেলা। ঘন বর্ষা এবছর, তারও পরে ধারা শ্রাবণ। তেমন জাঁকজমক নেই। ফণি বললে, বাবা, একদিন ওই ঘুনি পাতবা বামুনদাতে, দেখো মাছের বহর। কি মাছ রে? এই জলের ধারে এসে দেখো, ওই দেখো পানার দামের তলায়। রামধন সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বললে, ও মায়ার ঘেয়া। 2-1টা বড় গজা আর 2বার এলানি দিয়েছে। কত বড়? তা 2 সেরের ওপর হবে। তা এখন আর কি করি বল, তেতপ্পর হয়ে গেল। যাত্রা শুনতে গেলি মাছ আর ধরা হয় না আজ। পার হওয়া কি করে? বড্ড জল বেড়েছে বিলের। তাহলে ডোঙা টোঙা দেখ দিনি, কোনো দিকে আছে কি না। বিলের ধার দিয়ে দিয়ে প্রায় 1 পোয়া পথ গিয়ে তবে নাজির মালতের কলাবাগানের নিচে তাদের তালের ডোঙা পাওয়া গেল। হাতে হুঁকো, 70 বছরের ওপর বয়স। তাকে ডেকে বললে, ও মালতে ভাই, ডোঙাটা নেব? কনে যাবা? এই যাব যাত্রা শুনতে রামনগরের বাজারে। তা মাছ ধরবা না এবছর বিলি? বড্ড মাছ উঠছে। হ্যাঁ দেখলাম, তা খাজনা বড্ড বেশি করেছে এবছর জমিদার। 14 টাকা দিয়ে নাকি লাইকিনি করতে হবে। মোরা গরিব লোক, অত টাকা কনে।
আহা, ধরো না মাছ, আমি আছি, কেউ কিচ্ছু বলবে না। নাজির মালতে এ অঞ্চলের মধ্যে অবস্থাপন্ন ধনী গৃহস্থ। 40-50টা ধানের গোলা বাড়িতে। ছোট ছোট ছেলে মেয়েদের চুল কেটে নিলে কি পরঘাট করলে মালতে বাড়ি জানান দিতে আসে দূর দূরান্তর থেকে। তা থেকেও বেশ 2 পয়সা উপার্জন হয় ওদের। লোকও খুব ভালো। অনেক নিরন্ন দরিদ্র পরিবার গত 50-এর মন্বন্তরে ওদের গোলার ধান নিয়ে গিয়েছে। মালতে বললে, তামাক খাবা না রামধন? না মালতে ভাই, সময় হবে না, এখুনি পার না হলে জায়গা করতে পারবো না। ওরা শক্ত হাতে ডোঙা চালিয়ে বিলের মাঝখানের কষার দ্বীপে এবং তারপর সেখান থেকে সবুজ উলুঘাস ভরা ওপারে চলে গিয়ে একটা হিজল গাছের গায়ে ডোঙার দড়ি বেঁধে মাঠের পথ বেয়ে হেঁটে চলল আমিনপুরের দিকে। আমিনপুরের হরিহর সর্দার যাতে বুনো রাস্তার ধারে বসে আউশের খেতে চৌকি দিচ্ছে। ওদের দেখে বললে, যাত্রা শুনতি? রামধন বললে, তামাক আছে? হ্যাঁ, বসো, খাওয়াই। যাত্রা শুনতে যাব না? কি করে যাই, গরুর এখনো মেলা মাঠ, যদি ছেড়ে যাই সব ব্যাটাদের গরুটি শেষ করে দেবে। একে তো এবার ধানই হবে না দেশে, তার উপর মেলা মাঠ করে বসেছে এই ছেঁড়াবন বাসেও। ভাবো দেখি। তামাক খেয়ে আবার ওরা রওনা হলো। ক্রোশখানে গিয়ে ছোট্ট নদী কোদলা, ওপারে কাজী সাহেবদের বাড়ি। কাজী সাহেবদের নিজের খেয়া, বিনি পয়সায় পারাপার করে। রামধন ডাক দিতে ওদের লোক নৌকো নিয়ে এসে পার করে দিয়ে গেল। বেলা একেবারে যায়। পশ্চিম দিকে মস্ত কালো মেঘ উঠেছে। ফণি দেখেই বললে, বাবা, এই হেঁড়ে চোমড়া মেঘ, বৃষ্টি হবে। চল, নখফুলের জেলে পাড়ার সামনে ওখানে বসবো। শ্মশান পেরিয়ে গেলে হতো না সন্ধেবেলা? ভিজে যাবি যে। তা হোক বাবা, ওই শ্মশানে বড্ড ভয় করে। এগিয়ে যতটা নেওয়া যায়। ওই সর্দারদের ওখানে তামাক খেতে দেরি করে ফেললে যে। ভীষণ মেঘ উঠেছে। ঝড়ে এক পাল মিশকালো মেঘ ওদের দিকে উড়ে এসে সারা বাতাস অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেললে। শোঁ শোঁ শব্দ হচ্ছে। সজল বাতাস বইছে। উলুখড়ের মাথা দুলছে। রামধন বললে, দৌড়ো বাবা ফণি, দৌড়ো। কিন্তু ভগবানের ইচ্ছায় বৃষ্টি না হয়ে মেঘ উড়ে শ্মশানের বড় বটগাছটার উঁচু মাথা পেরিয়ে উত্তর পূব কোণের দিকে উড়ে বেরিয়ে গেল। ফণি খুব জোরে জোরে হাঁটতে লাগল। সন্ধ্যের অন্ধকারের আগে শ্মশান পেছনে ফেলতেই হবে। ও বড় জেসে শ্মশান নয়। এই অঞ্চলে নাম ডাকি শ্মশান, কি নেই ওখানে। ভূত আছে, গোদান আছে, বেঁকি আছে, পেতনি আছে। এত ভূত আছে দিনমানেই প্রাণ হাতে করে যেতে হয়। রামধন বললে, ফণি, ভয় ডর কিছু নেই, আমার তাগায় বাবার মাদুলি। আমার কাছেও ফুলে নবলার কবচ। হ্যাঁ, কোনো ভয় নেই, এগিয়ে পড়ো। কারা বোধহয় মরা পোড়াতে এসেছে। রামধন বললে, কে রে ফণি? ফণি ভয় ভয় বললে, ওরা কারা, কি জানি কি করছে। কেডা গো তোমরা? 4-5টি লোক শ্মশানে কি খুঁজছে যেন। কে একজন বললে, নড়াল বাড়ি, পাকিস্তানের লোক। ওখানে কি করছে? হাঁটা দাও ফণি, আমাকে সে পৌঁছাতে দরকার কি? বাবা, আমি জানি ওরা কি খুঁজছে। ওই মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেচে পড়বে। ওদের বড্ড কষ্ট, কি করবে বলো? না না, মরার কাপড় খুঁজবে কেন? হ্যাঁ বাবা, মরার কাপড় খুঁজছে, আমি জানি। সেদিন খয়রামারির শ্মশান থেকে 2জন লোক কাপড় নিয়ে গিয়েছে। অনেকে অমন করছে। আকাশে নক্ষত্র উঠেছে। বড় বটগাছটায় বাদুর ঝটপট করছে। দূরে শেয়ালের পাল প্রহর ঘোষণা করলে। ঝিকুর ফুলের বদ গন্ধ বেরুচ্ছে বর্ষার জোলো বাতাসে। ফণির গা কেমন করতে লাগলো।
ওই তেঁতো কড়া বোটকা গন্ধ নাকে এলে যেন মনে হলো তার জ্বর হলো। আরও ক্রোশখানিক পথ হাঁটল ওরা। এইবার রামনগরের বাজার পড়বে সামনে। রাস্তার ধারে ঝুলনের বাজার বসেছে। পাঁপড় ভাজা, মাটির ছোবা, পুতুল, পিঁপি বাঁশি, মুড়ি মুড়কি, ফুলুরি, তালের বড়া, হাঁড়ি কলসি সরা, তালপাখা ঘুনসি, ফিতে চিরুনি, বিড়ি পান দেশলাই। লোকে লোকারণ্য। রামনগরের ঝুলনের মেলা এ দেশের বিখ্যাত ব্যাপার। আশেপাশের অনেক গ্রাম থেকে লোক এসে জুটেছে। রামধন ও ফণি তাড়াতাড়ি আসরের দিকে চলল। দূর থেকে একটা হট্টগোল শোনা যাচ্ছে, আর শুধু দেখা যাচ্ছে লোকের মাথা। বড় বড় হ্যাজাক লণ্ঠনের আলো জ্বলছে আসরে। রামধন বললে, ও বাবা ফণি, কেমন আসো সাজিয়েছে দেখ, চলো শিগগির এগিয়ে চলো। কিন্তু যাত্রার আসরের গেটে ওদের দুজন শার্ট পরা ভদ্রলোক আটকে ফেলে বললে, কোথায় যাচ্ছ? রামধন ভয় ভয় বললে, আসরে। হবে না, ফিরে যাও। আগে অনেক দূর থেকে আসছি, বড্ড কষ্ট করে। আরে যাও যাও, এ কি মামার বাড়ির আবদার, ভাগো। রামধন হাত জোর করে বললে, বাবু একটু জায়গা পাবো না? ওদের মধ্যে একজন রেগে বললে, আরে না না, হবে না, ভদ্রলোকের আর মেয়েদের আগে, তারপর তোমাদের। বাবু এই গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও তো পরেশ, ওকে বসতে না দিলে আর চলছে না, ভাগো এখান থেকে। তার চেয়েও দুর্ঘটনা ঘটে গেল। রামধনের ছেলে যুবক এবং তার রক্ত গরম। সে প্রতিবাদের উত্তরে কি বোধহয় বলেছিল গেটের ওপাশে। হঠাৎ কিল চড়ের শব্দে মুখ ঘুরিয়ে দেখল রামধন, ওর ছেলেকে ঘিরে ফেলে কারা মারধর করছে। সে ছুটে গিয়ে লোকজনের পায়ে পড়ে ছেলেকে ভিড় থেকে বের করে নিয়ে এলো। ফণির চোখের কোণ দিয়ে রক্ত পড়ছে, মাথার চুল উস্কো খুস্কো, বড্ড মার খেয়েছে সে। রামধন ছেলেকে নিয়ে একটা দোকান থেকে জল চেয়ে নিয়ে ওকে খেতে দিলে, ওর চোখে মুখে দিলে। কিছু সুস্থ হলে ওকে গরম এক পেয়ালা চা 6 পয়সা দিয়ে খাওয়ালে। বললে, দুটো চিড়ে ভিজিয়ে দি বাবা। না, এখন কিছু খাবো না, চলো যাত্রা দেখি। কি করে যাবি ওখানে? আর যাব না, ঢের হয়েছে। চলো দূর থেকে দেখবানি। আসর থেকে বহু দূরে লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওরা সতৃষ্ণ নয়নে আসরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কলকাতার দলের যাত্রা। গান করছিল একটা ছোকরা হাত পা নেড়ে। সাহেব সেজে কে একজন দাঁড়িয়ে খুব চেঁচিয়ে কি বলছিল। রানী দাঁড়িয়েছিলেন সামনে, কিছু শোনা যাচ্ছিল না। মাঝে মাঝে সামনে এসে লোকের দল দাঁড়িয়ে যায়, আর কিছুই নজরে পড়ে না। আবার এক চমক হয়তো দেখা যায়, রানী চোখে আঁচল দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সারা রাত ওদের এভাবেই কাটল, স্রেফ দাঁড়িয়ে। ভোরবেলা যাত্রা ভাঙলে রামধন ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সমস্ত রাস্তা বলে বলে এলো, কি পুরস্কার, যাত্রার মতো যাত্রা, দেখলি চোখ জুড়িয়ে যায়। সত্যি না হয় আর কলকাতার দল বলেছে কি সাধে।